দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের এমন একজনকে নিয়ে আলোচনা করব যার নাম সাহিত্যের ইতিহাসে অর্থাৎ ইংরেজি সাহিত্যের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। আজ আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক চার্লস ডিকেন্স সম্বন্ধে, তার জীবনী সম্বন্ধে, তার যে ছোটবেলা থেকে কি ধরনের পরিবেশে তিনি মানুষ হয়েছে, তার যে কিভাবে তিনি এত বড় একটি সাহিত্যিক ঔপন্যাসিক হয়ে উঠলেন, সেগুলি সম্পর্কে আজ আমরা পরপর আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক হলেন চার্লস ডিকেন্স। 1812 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি ইংল্যান্ডের একটি দরিদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। চার্লস ডিকেন্সের বাবা নৌবাহিনীতে একটি ক্লার্কের কাজ করতেন। চার্লস ডিকেন্সরা তারা ভাই বোন ছিল অনেকজন, আর যেহেতু তারা ভাই বোন ছিল অনেক, সেহেতু আর তার বাবা, একটু আগে বললাম যে তার বাবা ক্লার্কের চাকরি করতেন, আর সেজন্য তাদের ছোটবেলা থেকেই একটু অর্থ কষ্টে পড়তে হয়েছিল, অর্থাৎ তাদের আর্থিকভাবে খুব একটা সচ্ছল ভাবে দিন কাটতো না। তবে গরিব বাবার সন্তান হয়েও চার্লস ডিকেন্স এই যে সমাজ, এই সমাজের বিরুদ্ধে তিনি, তাদের মানলাম যে আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু এই আর্থিক অবস্থার বিরুদ্ধে তিনি তার সাধ্যমতো চেষ্টা বা সংগ্রাম তিনি চালিয়ে গিয়েছিলেন। আমরা দেখতে পাই অল্প বয়সে, মাত্র অল্প বয়সে তিনি তার নিজের হাত খরচ, শুধু হাত খরচ বললে ভুল হবে, তার সমস্ত ভরণ পোষণ তিনি নিজের কাঁধে নিজেই তুলে নিয়েছিলেন, অর্থাৎ যা টাকা পয়সা যা সমস্ত লাগে খরচা বাবদ তিনি নিজেই উপার্জন করতেন। তবে চার্লস ডিকেন্স অসামান্য প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এবং তার এই প্রতিভার জোরেই তিনি তার এই যে দারিদ্র, এই দারিদ্রতা থেকে খুব শিগগিরই তিনি মুক্তি পেয়েছিলেন। তিনি লেখালেখিকেই, অর্থাৎ যে কলম, সেই কলমকেই তিনি তার সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন এবং এই লেখার মাধ্যমেই তিনি ভবিষ্যতে অনেক অর্থ উপার্জন করেছিলেন। আমরা দেখেছি বালক বয়স থেকেই তিনি যে বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছিলেন, সেই বিচিত্র অভিজ্ঞতা অর্জন করার ফলেই তার লেখনীতে বিভিন্ন ধরনের কাহিনী খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলতে পেরেছিলেন। পরবর্তীকালে ইংরেজি সাহিত্য তো বটেই, ইংরেজি সাহিত্য ছাড়াও সারা পৃথিবীর সাহিত্যের ইতিহাসে তিনি এক উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে তিনি দেখা দিয়েছিলেন। প্রথম জীবনে তো তিনি আর লেখা দিয়েই চালু করেননি। প্রথম জীবনে তিনি ওই যে বললাম কাজ শুরু করেছিলেন। তিনি একজন আইনজীবী ছিলেন তার গ্রামে বা শহরেই। সেই আইনজীবীর একটি ফার্ম ছিল, সেই ফার্মে তিনি প্রথম জীবনে চাকরি করতেন। সেখানে তিনি যে ফার্মে কাজ করতেন, সেই ফার্মে তো সবসময় ধরো কাজ থাকতো না, সেই কাজ করার পরেও যে ফাঁকা সময়টুকু তিনি পেতেন, সেই ফাঁকা সময়ে তিনি অনেক কিছু বিদ্যা শিখে নিয়েছিলেন। পড়াশোনা তো করতেনই, পড়াশোনার ফাঁকে ফাঁকে টাইপ, তখনকার দিনে টাইপ চলতো, সেই টাইপ করার কাজ এবং খুব সুন্দরভাবে হাতের লেখা, শর্ট হ্যান্ড বলে ওটাকে, সেই জিনিসগুলো তিনি খুব সুন্দরভাবে রপ্ত করতে পেরেছিলেন। 1837 থেকে 1839 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তার লেখাতে একটি স্বর্ণযুগ আনতে পেরেছিলেন, কারণ সেই সময়টিতে তিনি ধারাবাহিকভাবে ব্যঙ্গ কৌতুকমূলক রচনা লিখে গিয়েছিলেন। তিনি এই যে সময়কালটি জুড়ে যে ব্যঙ্গ রসাত্মকমূলক যে গল্প তিনি লিখতেন, সেই লেখাটির তিনি নাম দিয়েছিলেন পিকউইক পেপারস, এবং এই পিকউইক পেপারসই তার জীবনের একটি মোড় ঘুরিয়ে দিয়েছিল। যে জনপ্রিয়তা তিনি এই পিকউইক পেপার থেকে পেয়েছিলেন, আর ভবিষ্যতে কোনোদিন তাকে ঘুরে দেখতে হয়নি। তিনি জনপ্রিয়তার শীর্ষে মূলত পৌঁছে গিয়েছিলেন এই লেখাগুলি লিখে। চার্লস ডিকেন্স যে শুধু বড় মাপের লেখার কাজ করতেন তা নয়, তিনি মানুষের মনস্তত্ত্ব বুঝতেন, অর্থাৎ তিনি ছিলেন একজন বড় মাপের মনস্তাত্ত্বিক।
আমরা শেক্সপিয়ারের নাম সকলেই জানি। শেক্সপিয়ার আমাদের ধরাছোঁয়ার বাইরে। শেক্সপিয়ারকে ধরা বা শেক্সপিয়ারের মতো হওয়া কারো সাধ্য এই পর্যন্ত হয়নি বা আদৌ ভবিষ্যতে হবেও না। যাই হোক, চার্লস ডিকেন্স অত বড় না হলেও মোটামুটি শেক্সপিয়ারের পর্যায়ে তিনি কিন্তু পৌঁছে গিয়েছিলেন। তিনি যে সমস্ত উপন্যাসগুলি লিখেছিলেন সেই সমস্ত উপন্যাসগুলি ভীষণ উন্নত মানের ছিল, মানে সেগুলিও মানে গুণে ভীষণ ভালো। তাই একটু আগে আমি বললাম সেগুলি শুধু ইংরেজি সাহিত্যে কেন, সারা বিশ্বের দরবারে সেগুলি আজও খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল এবং আজও সমানভাবে করে চলেছে। তিনি যে সমস্ত উপন্যাস লিখেছিলেন সেগুলিতে তিনি চমকপ্রদ কাহিনী তো দান করেছিলেনই, তার সাথে সেই সমস্ত উপন্যাসগুলিতে ছিল দারুণ অভিনবত্ব এবং নাটকীয় বৈচিত্র্য। সেই উপন্যাসগুলিতে রয়েছে অভূতপূর্ব হাস্যরস। তিনি হাসাতেও খুব পারতেন, মানে খুব ভালোবাসতেন। এছাড়াও বৈচিত্র্যের বিভিন্ন খুঁটিনাটি হিসেবেও তিনি দেখিয়েছিলেন। এছাড়াও সেই সময়কার যে বাস্তব জীবন, সেই বাস্তব জীবনকে তিনি তার উপন্যাসে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। তিনি তার উপন্যাসে যে সমস্ত চরিত্রদের ফুটিয়ে তুলেছিলেন সেই সমস্ত চরিত্রগুলো যেন আজও সমানভাবে জ্বলজ্বল করছে, অর্থাৎ চরিত্রগুলো এখনো তিনি যেই পরিমাণে সৃষ্টি করেছিলেন সেই পরিমাণে এখনো জ্বলছে। মিস্টার বাম্বল এবং ওয়াকফোর্ড স্কোয়ার্স, আমরা এই যে দুটি নাম বললাম, এই দুটি চরিত্র যেন আজও সমানভাবে উজ্জ্বল হয়ে রয়েছে। এই সমস্ত চরিত্রগুলি ভিক্টোরিয়া আমলের তৈরি। সেই ভিক্টোরিয়া আমলের সমাজে যে সমস্ত মানুষদের চরিত্র হতো সেই সমস্ত চরিত্রগুলি চার্লস ডিকেন্সের উপন্যাসে আমরা দেখতে পাই। আর তাছাড়াও তিনি ছোটবেলা থেকে অর্থকষ্টে যেহেতু বড় হয়েছিলেন, তাই তিনি দারিদ্রতায় যেহেতু বড় হয়েছিলেন, আমি একটু আগেও অনেকবার করে বললাম জিনিসটা, সেই ব্যাপারগুলি তিনি খুব ভালোভাবে বুঝতে পারতেন এবং যেহেতু বুঝতে পারতেন তার উপন্যাসে খুব সুন্দরভাবে তাদেরকে তিনি ফুটিয়ে তুলতে পেরেছিলেন। চার্লস ডিকেন্সের আত্মজীবনীমূলক যদি কোনো ঘটনা আমরা পেয়ে থাকি, তার লেখা দুটি উপন্যাসের মধ্যে আমরা সেই ছবি বা ছাপ খুব সুন্দরভাবে পেয়ে থাকি। একটি উপন্যাসের নাম হলো অলিভার টুইস্ট এবং অন্য উপন্যাসের নাম হলো ডেভিড কপারফিল্ড। এই দুটি উপন্যাসে তার জীবন রহস্য এবং জীবন কাহিনী আমরা খুব সুন্দরভাবে ফুটে উঠতে দেখি। তিনি তো অনেক উপন্যাস লিখেছিলেন, অতগুলি আমাদের আলোচনা করা সম্ভব নয়, তবুও আমরা বলবো তার কয়েকটি বিখ্যাত উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হলো ওল্ড কিউরি সিটি শপ, নিকোলাস নিকলবে প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি তার জীবনের শেষ 12 বছরে মোট 3টি উপন্যাস লিখেছিলেন। তিনি ফরাসি বিপ্লবের উপর রচিত একটি খুব সুন্দর উপন্যাস লিখেছিলেন। সেই উপন্যাসটির নাম হলো এ টেল অফ টু সিটিজ। অন্য আরো কয়েকটি উপন্যাস হলো, মানে আরো দুটি, মোট 3টি বলছিলাম, আরো দুটি উপন্যাস হলো যথাক্রমে গ্রেট এক্সপেকটেশনস এবং আরেকটি উপন্যাস হলো আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড। অর্থাৎ 12 বছরে তিনি যে 3টি উপন্যাস লিখেছিলেন, এই 3টি উপন্যাস হলো সেগুলি। চার্লস ডিকেন্স 1836 সালে যখন তার একদম চূড়ান্ত শিখরে চলছে লেখাগুলি, সেই সময়টিতে মাত্র তার বয়স ছিল তখন 24 বছর। সেই 24 বছর বয়সে একজন সম্পাদকের বা পত্রিকা সম্পাদকের কন্যা ক্যাথারিন হোগার্টকে তিনি বিয়ে করেছিলেন। তার পুত্র সন্তান এবং কন্যা সন্তান মিলে প্রায় সন্তানের সংখ্যা ছিল 10টি, কিন্তু তিনি 10টি সন্তান থাকলে পরেও তাদের এই বিবাহ সুখের হয়নি, এটা আমরা বলতেই পারি। তাই খুব তাড়াতাড়ি 1858 খ্রিস্টাব্দে তাদের ডিভোর্স বা বলতে পারো বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। চার্লস ডিকেন্স 1842 খ্রিস্টাব্দে প্রথম আমেরিকা ভ্রমণে বেরিয়েছিলেন এবং যখন তিনি আমেরিকা ভ্রমণে বেরিয়েছিলেন তখন তার একটি উপন্যাস বের হয়েছিল। সেই উপন্যাসটির নাম হলো এ ক্রিসমাস কেরল। চার্লস ডিকেন্স তার বইটির মাধ্যমে বা তার এই বইটির মধ্যে ক্রিসমাস
উৎসবকে এত সুন্দরভাবে বিবরণ করেছিলেন যে যুগে যুগে বিভিন্ন সময়ে খ্রিস্টানরা তার এই বইটির নাম গান বা নাম ধরে খুব সুন্দরভাবে তারা তার এই লেখাকে খুব আত্মীয়তার সহ বা বলতে পারো নিজেদের বুকে আগলে রেখেছিল। চার্লস ডিকেন্স মাত্র 58 বছর বয়সে, যখন তার বয়স মাত্র 58, সেই সালটা ছিল 1870 খ্রিস্টাব্দে, সেই সালে মাত্র 58 বছর বয়সে হঠাৎ একদিন মারা গিয়েছিলেন। মানে তার মৃত্যু হয়েছিল আকস্মিক ভাবেই। তাকে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে সমাধি দেওয়া হয়েছিল। দেখো, চার্লস ডিকেন্স সম্পর্কে বললে পরে আরো অনেক কিছুই বলা যায়। আমরা এই আলোচনাটিকে খুব ছোটই রাখলাম। আমরা পরবর্তীকালে আরো বিভিন্ন লেখক সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনা এটুকুই।